nephron related study. Let us start. Bismillahirrahmanirrahim. Uriniferous tubule. Start করে দাও recording. Uriniferous tubule. Dear students, এটাই নেফ্রনের আরেকটা নাম, নেফ্রন। তো তোমরা নিশ্চয়ই জানো যে নেফ্রনকে কনসিডার করা হয় কিডনির ফাংশনাল ইউনিট হিসেবে। The basic or simplest functional unit of kidney is nephron. তো একটা নেফ্রনের মেইন পার্ট দুইটা। আমাদের কিডনিতে তিন ধরনের নেফ্রন থাকে, তিন ধরনের। লাস্ট ক্লাসে যারা প্রেজেন্ট ছিলে তাদেরকে এটা কপিতে হয়তো লেখানো হয়েছিল। ফার্স্ট ওয়ানটার নাম ছিল সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন, যার পার্সেন্টেজ ছিল 85%। ডিয়ার স্টুডেন্টস, রিসেন্ট টাইমে আমাদের যে বায়োলজি বই আছে সেখানে নেফ্রনের টাইপ কিন্তু 3 মেনশন করে নাই, সেখানে মেনশন করেছে 2 টাইপসের। আমি বিষয়টা ক্লিয়ার করছি। ফার্স্ট টাইপ যেটা আছে সেটা ঠিক আছে, সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন 85%। মিড কর্টিক্যাল নেফ্রনকে টোটালি অমিট করে দেওয়া হয়েছে। আর লাস্ট যেটা আছে জাক্সটা মেডুলারি নেফ্রন, সেটার পার্সেন্টেজ দেখানো হয়েছে 50। মনে হয় বুঝতে পেরেছেন, ঠিক আছে? তো আমার মনে হয় আমরা যেহেতু 2026 ব্যাচের এইচএসসি ক্যান্ডিডেট, আমাদের টেক্সট বুকে যেটা আছে, আমাদের ইয়ারের ব্যাচের যে টেক্সট বুকটা আছে ওখানে যেটা আছে আমাদের এখন নেই যেতে না, নেক্সট ক্লাসে পড়ে দেব। আরেকবার তো আসবে নাকি না? ঠিক আছে, ঠিক আছে। তাহলে আসো স্যার, তো আমরা ওই 2 টাইপসই ফলো করব, যে সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন হচ্ছে 85% আর জাক্সটা মিন্স নিয়ার কার কাছে, মেডুলার কাছে। জাক্সটা মেডুলারি নেফ্রন হচ্ছে 50%। তো চলো আমরা যেই নেফ্রনটা বেশি সেটার স্ট্রাকচারটা নিয়ে স্টাডি করব। বেশি কোন নেফ্রনটা? সুপারফিশিয়াল। তাহলে ওটাকে আমরা টিপিক্যাল নেফ্রন বা আইডিয়াল নেফ্রন ধরে স্টাডি করব। তো সুপারফিশিয়াল কর্টিক্যাল হোক বা জাক্সটামেডুলারি নেফ্রন হোক, যে কোনো নেফ্রনের অংশ হচ্ছে দুইটা, 2 মেজর পার্টস, 2 মেইন পার্টস। Two main parts. Number 1, renal corpuscle অথবা Malpighian means Malpighian corpuscle অথবা Malpighian body, তিনটা নাম। renal corpuscle অথবা Malpighian corpuscle অথবা Malpighian body। এটার আন্ডারে দুইটা পার্ট থাকবে। নাম্বার 1 Bowman's capsule অথবা রেনাল ক্যাপসুল। দেন রোমান 2 তে আসবে গ্লোমেরুলাস। তাহলে এটা গেল নাম্বার 1, যেটাকে তুমি বলছো রেনাল কর্পাসল বা ম্যালফিজিয়ান কর্পাসল। নাম্বার 2 তে হচ্ছে রেনাল টিউবিউল। ডিয়ার স্টুডেন্টস, রেনাল টিউবিউলের তিনটা অংশ, এটার ছিল দুইটা অংশ, এটার তিনটা পার্ট। নাম্বার 1 পিসিটি, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। ULE. Then number 2 loop of Henle। loop of Henle আবার দুইটা অংশ, descending limb then ascending limb। এরপরে আছে DCT
ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। এরপরে আরো কিছু অংশ আছে যেগুলোকে স্যার তোমার ডেসক্রাইব করা লাগবে এই দুইটার বাইরে। যেমন এর বাইরে আছে কালেক্টিং ডাক্ট, আরো আসবে স্যার সামনে, আপাতত কালেক্টিং ডাক্ট লিখি, কালেক্টিং ডাক্ট। তো চলো এবার আমরা ড্রয়িং এ চলে যাই। এতক্ষণ পর্যন্ত তোমরা যা দেখলা এটা জাস্ট ছিল একটা ব্রিফ ডেসক্রিপশন। ডিয়ার স্টুডেন্টস, এতটুকু ডেসক্রাইব করার পরে জাস্ট লিখলা, লেখার পরে তুমি ডায়াগ্রামে চলে যাবা। তো আমি ডায়াগ্রামে যাচ্ছি। ডায়াগ্রাম কমপ্লিট করার পরে এবার এই প্রত্যেকটা পার্টকে তুমি আলাদা আলাদা ভাবে ডেসক্রাইব করবা। তো চলো শুরু করি। আগে দেখো আমি কিভাবে ড্র করি। আমি একটু ছোট করে ড্র করতেছি কারণ আমাদের স্পেস কম তো এদিকে, না হলে তোমরা টপিকটা একটু বড় করে, একটু পেজ নিয়ে বড় করে ড্র করো স্যার। স্টুডেন্ট এত কম স্যার, আমি আসলে বুঝি না স্যার কারণ কি। সেকেন্ড ইয়ার নিয়ে স্যার সাফার করতেছি প্রচুর। ডিস্টাল, DISTAL, ডিস্টাল। স্যার যেভাবে ড্র করছি তোমাদেরকে সেম একই প্যাটার্নে ড্র করা লাগবে। এরপরে শুরু হবে আবার ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। ডিয়ার স্টুডেন্টস, এটা এসে ওপেন হবে কালেক্টিং ডাক্ট বা কালেক্টিং টিউবিউল। ডাক্ট বলাটাই ওয়াইজ, কালেক্টিং ডাক্ট, মাচ মোর ওয়াইডার ডাক্ট দেন টিউবিউল। দেন এখানে অনেকগুলো নেফ্রনের ডিসিটি মানে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল এসে ওপেন হয়েছে একটা কালেক্টিং ডাক্টে। ওকে, তো আগে এতটুকু ড্র করো, তারপর এটাকে আরো কমপ্লেক্স করে ফেলবো। স্যার জি, হ্যাঁ কি হইছে আবার? এতগুলো তীর বুঝলাম না, তীর কয়টা ঢুকছে লাভে? এতগুলো তীর তো লাভে ভিতরে ঢুকছে, বের হইছে তিনটা, ঢুকছে একটা, মানে বুঝলাম না। সেটাই মডার্ন আর্ট। ঠিক আছে, একটা হার্ট ড্র করে হার্টের ভেতরে তীর ঢুকেছে তিনটা, টুস করে এক হার্টে। আচ্ছা যাই হোক স্যার, এটা মিনিমামকে পরে বুঝাই দিস। ওকে, স্টাডিতে আসো স্যার। তাহলে এই হচ্ছে একটা নেফ্রনের পার্শিয়াল, এটা এখনো কমপ্লিট করা হয় নাই, এতটুকু ড্র করা হলো। এবার চলো এটা ডিফারেন্ট পার্টগুলো। তোমরা দেখতে পাচ্ছ যে কালেক্টিং ডাক্ট বেশ ওয়াইডার একটা ডাক্ট এবং এটা অনেকগুলো নেফ্রনকে কি করেছে, রিসিভ করেছে। তো পুরোটাই স্যার ড্র করব। চলো, এতটুকু ড্র করা হয়েছে সবার? यस স্যার। একটু দ্রুত করো স্যার, আমি 30 সেকেন্ড ওয়েট করব সর্বোচ্চ। ওকে স্যার, এবার আমি পরের পোরশন ড্র করতে যাচ্ছি। ডিয়ার স্টুডেন্টস, অবজার্ভ করো, এই যে অংশটা তোমাকে এখানে একটা ডট ডট লাইন দেয়া লাগবে এই জায়গায়। এই ডট ডট লাইন দিয়ে তুমি বুঝাচ্ছ এর উপরের পোরশনটা হচ্ছে কর্টেক্স। বুঝতেছো? উপরের পোরশনটা কি? কর্টেক্স। তো আপার সাইড যদি কর্টেক্স হয়, লোয়ার সাইড কি হবে? মেডুলা। মেডুলা। ওকে স্যার, তাহলে ডট ডট লাইনটা এটা হচ্ছে ইন্ডিকেশন দ্যাট জাস্ট above on this dot dot line upper side is cortex and just below to it medulla lies. ওকে স্যার, এবার বোর্ডে তাকাইতে হবে, সবাইকে বোর্ডে তাকাইতে হবে। ড্রয়িং পজ দাও, ড্রয়িং পজ দাও স্যার। এবার খেয়াল করো,
এই যে কাপ শেপ যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এটা অ্যাকচুয়ালি এলএস লংগিটিউডিনাল সেকশন। তুমি একটু চিন্তা করো একটা কাপকে তুমি ঠিক মাঝখান বরাবর দুইবার নাইফ ফেললা, দেন যে স্লাইসটা উঠে আসবে এটা একটা সেমিলুনার শেপ স্ট্রাকচার হবে না? দিস ইজ দ্যাট স্ট্রাকচার। এটার 3D স্ট্রাকচার হচ্ছে একটা কাপের মতো স্ট্রাকচার। এটার নামই হচ্ছে ওই এই যে নাম্বার 1 বোম্যানস ক্যাপসুল অথবা রেনাল ক্যাপসুল। ওকে, দেন এটার ভেতরে কে থাকবে? কোথায় থাকবে? ভেতরে থাকবে। কার ভেতরে? বোম্যানস ক্যাপসুলের ভেতরে। আর এই দুইটা অংশ নিয়ে কে ফর্ম? মানে এই জায়গাটা হচ্ছে রেনাল কর্পাসেল এবং এটাকেই একটা নেফ্রনের মেইন পোরশন বলা হয়, সেন্টার অফ দি নেফ্রন। এই জন্য সেন্টারের কাছে যে আছে সে প্রক্সিমাল, সেন্টার থেকে দূরে আছে ডিস্টাল। এবার আসো কেমনে গ্লোমেরুলাস ফর্ম করবে সেটা দেখাচ্ছি। সবাই বোর্ডে তাকাও, আমাকে একটা দিক গ্রাফ করতে পারলে ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, এখান থেকে মেনশন করি। মনে করো এখানে আছে রেনাল আর্টারি। সবাইকে বোর্ডে তাকাইতে হবে, ইম্পর্টেন্ট একটা পার্ট নিয়ে ডিসকাস করছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে তোমরা যখন কিডনি স্ট্রাকচার ড্র করো বা এন্টায়ার হিউম্যান এক্সক্রিটরি সিস্টেমের স্ট্রাকচার ড্র করো, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে রেনাল আর্টারিটা ডেভেলপ করে কোত্থেকে? ডরসাল অ্যাওর্টা থেকে। কোত্থেকে? ডরসাল অ্যাওর্টা থেকে। তাহলে খেয়াল করো ডরসাল অ্যাওর্টা থেকে ওই যে দেখো রেড মার্কার দিয়ে বোর্ডে লিখেছি রেনাল আর্টারি। লেট আস কনসিডার এই জায়গাতে রেনাল আর্টারিটা আছে। রেনাল আর্টারি থেকে ছোট্ট একটা আর্টারি গ্রো করেছে। দেখো এই যে আর্টারি গ্রো করেছে, গ্রো করে সে ক্যাপসুলের ভেতরে এসে ঢুকবে। কোন ক্যাপসুল? বোম্যানস ক্যাপসুল। বলো তো একটা কিডনিতে নেফ্রনের সংখ্যা কত? 10 to 12 লাখ। যতগুলো নেফ্রন হবে রেনাল আর্টারি থেকে ততগুলো ব্রাঞ্চ ডেভেলপ করবে, আর এই ব্রাঞ্চটার নাম এফারেন্ট আর্টারিওল। এফারেন্ট আর্টারিওল। আবার বলছি, প্রথমে ডরসাল অ্যাওর্টা, ডরসাল অ্যাওর্টা থেকে একটা ব্রাঞ্চ গ্রো করে কিডনির ভিতরে ঢুকছে হাইলাম দিয়ে। ওই আর্টারিটার নাম হচ্ছে রেনাল আর্টারি। ওই রেনাল আর্টারিকে আমি ওখানে জাস্ট অ্যালফাবেটিক্যালি লিখলাম রেনাল আর্টারি। এটা জাস্ট এন্টার করছে হাইলাম দিয়ে। এন্টার করার পরে যতগুলো নেফ্রন আছে ততগুলো ব্রাঞ্চ এসে ডিভাইড হয়ে যাবে। and the name of this branch is afferent arteriole. Dear students, যতগুলো নেফ্রন থাকবে ততগুলো afferent arteriole থাকবে। then afferent arteriole ডেভেলপ করার পরে সে ঢুকে যাবে বোম্যানস ক্যাপসুলের ভেতরে। ঢোকার পরে সে এখানে তাকাও বোর্ডে যে ঢুকছে, ঢুকে একটা ব্রাঞ্চ, দুইটা ব্রাঞ্চ, এভাবে করে হিউজ নাম্বার অফ ব্রাঞ্চ। এই হিউজ নাম্বারটা হচ্ছে 50 থেকে 60, 50 থেকে 60 নাম্বার অফ কি ডেভেলপ করবে? ব্লাড ক্যাপিলারি ডেভেলপ করবে। আর এই 50 থেকে ক্যাপিলারিজ ডেভেলপ করবে। আর এই 50 থেকে 60 ব্লাড ক্যাপিলারিজ কেই বলে গ্লোমেরুলাস। এই পর্যন্ত কি ক্লিয়ার হলো? Afferent arteriole enters inside the Bowman's capsule and breaks up into 50 থেকে 60 blood capillaries, and these capillaries are combinedly called glomerulus. Glomerulus ফর্ম করার পরে তারা আবার রিইউনাইট করবে। রিইউনাইট করে একটা ব্লাড ভেসেল হয়ে তারা বোম্যান ক্যাপসুল লিভ করবে। ডিয়ার স্টুডেন্টস, যে লিভ করবে তার নাম ইফারেন্ট আর্টারিওল। ইফারেন্ট আর্টারিওল। এখানে একটা ব্যাপার লক্ষণীয়, অবজার্ভ করো, এফারেন্ট আর্টারিওলটা ওয়াইডার, ইফারেন্ট আর্টারিওলটা ন্যারোয়ার।
এবং ড্র করার সময় আমাকে এভাবেই কেয়ারফুলি ড্র করতে হবে and obviously there is a reason behind it এটার পেছনে অবশ্যই একটা কারণ আছে, সেটা আমি সময় আসলে বুঝাবো। এখন জাস্ট এটা মাথায় রাখবো যে afferent arteriole টা একটু মোটা পাইপ, efferent arteriole টা একটু ন্যারোয়ার পাইপ। এই ওয়াইডার ন্যারোয়ার হওয়ার কারণে গ্লোমেরুলাসের মধ্যে একটা প্রেসার ডেভেলপ করবে ব্লাডের। এই প্রেসারটাকে বলে হাইড্রোস্ট্যাটিক প্রেসার। এই প্রেসারটাকে বলে ইফেক্টিভ ফিল্ট্রেশন ফোর্স, দুইটা নামে ডাকা হয়। তো সেটা এখন পড়বো না, আপাতত জাস্ট এটা জানো এফারেন্ট আর্টারিওলের ভেতরের যে লুমেনটা আছে দ্যাট ইজ ওয়াইডার, ইফারেন্ট আর্টারিওলের ভেতরের যে লুমেনটা আছে ওটা ন্যারোয়ার। ওকে, তাহলে তুমি মোটামুটি কাকে চিনে ফেললা? গ্লোমেরুলাস কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল, আর কাকে চিনে ফেললা? বোমেন্স ক্যাপসুলকে এখনো পুরোপুরি চিনো নাই, এখন ভালো করে চিনবা। আসো বোমেন্স ক্যাপসুলে টাকাতে হবে বোর্ডে, তাহলে গ্লোমেরুলাসকে কিন্তু তুমি পুরোপুরি চিনে ফেলছো। রেনাল আর্টারি থেকে একটা ব্রাঞ্চ ডেভেলপ করবে, সেই ব্রাঞ্চটার নাম হচ্ছে এফারেন্ট আর্টারিওল। এটা ঢুকবে কার মধ্যে? বোমেন্স ক্যাপসুলের মধ্যে। ঢুকে সে 50 থেকে 60 ফাইন ব্লাড ক্যাপিলারিতে ডিভাইড হয়ে যাবে, এগুলোকে বলা হয়েছে গ্লোমেরুলাস। এগেইন দে রিইউনাইট এন্ড লিভ দ্য বোমেন ক্যাপসুল এন্ড যখন লিভ করছে তখন তার নাম হচ্ছে এফারেন্ট আর্টারিওল। এই পর্যন্ত তুমি জেনে গেছো। মোটামুটি গ্লোমেরুলাস সম্পর্কে যা জানা দরকার তার থেকে বেশি জানছো, বাট বোমেন্স ক্যাপসুল বা রেনাল ক্যাপসুল নিয়ে এখনো কিছুই জানো নাই। তো শুরু করতেছি স্যার এই সেগমেন্টটা নিয়ে স্টাডি। বোমেন ক্যাপসুলের আউটার সাইডকে বলে প্যারাইটাল লেয়ার। প্যারাইটাল লেয়ার। তাহলে ভেতরেরটার নাম হবে ভিসেরাল লেয়ার। ভিসেরাল লেয়ার। দুই লেয়ারের মাঝে ফাঁকা জায়গাটাকে বলে, ভ্যাকেন্ট স্পেসটাকে বলে ক্যাপসুলার স্পেস। ক্যাপসুলার স্পেস। এবার খেয়াল করো প্যারাইটাল যে লেয়ারটা আছে, বোর্ডে তাকাইতে হবে। প্যারাইটাল লেয়ারে আমরা স্পেশাল টাইপের কতগুলো স্কোয়ামাস এপিথেলিয়াল সেল দেখতে পাচ্ছি। প্যারেনকাইমা বলা হয় কারণ একই টাইপের সেলগুলোর ক্ষেত্রে আমরা প্যারেনকাইমা ইউজ করি। তো যাই হোক স্যার, এই সেলগুলো হচ্ছে স্কোয়ামাস। আমি এখান থেকে একটা সেলকে বাইরে বের করে নিয়ে আসছি, তো দেখো একটা সেলকে বাইরে বের করে নিয়ে আসছি। এই সেলটা চিরুনির মতো। কিসের মতো? এই দেখো একটু পরপর প্রজেকশন ড্র করছে। ভিলাই বলা যাবে না এটাকে, এটা ভিলাই ভিলাস না। এটার কারণ হচ্ছে একটু পরে বলবো স্যার। তাহলে এই সেলগুলোর আলাদা একটা নাম আছে, পোডোসাইট। তাহলে ভিসেরাল লেয়ার কি দিয়ে তৈরি? পোডোসাইট নামের প্রজেক্টেড কিছু সেল দিয়ে ভিসেরাল লেয়ারটা ফর্ম। দেখো বুঝতে পারছো কিনা? আবার বলছি, রেনাল ক্যাপসুল বা বোমেন ক্যাপসুলের দুইটা লেয়ার। বাইরের লেয়ারটার নাম প্যারাইটাল লেয়ার, ভেতরের লেয়ারটার নাম ভিসেরাল লেয়ার। এবং এই দুই লেয়ারের মাঝে যে স্পেসটা আছে এটা টোটালি একটা ভ্যাকেন্ট স্পেস। এই স্পেসটাকে বলে ক্যাপসুলার স্পেস। আমি এস পড়ে নাই স্যার, ক্যাপসুলার ক্যাপুলার হয়ে গেছে এটা। ক্যাপসুলার স্পেস, ক্যাপসুল থেকে ক্যাপসুলার স্পেস। এরপরে আমরা ইন্ট্রোডিউস করতে গেলাম স্যার ভিসেরাল লেয়ারকে। ভিসেরাল লেয়ারটা হচ্ছে ভেতরের লেয়ার, এবং এই ভেতরের লেয়ারটা কিছু এই যে এরকম অনেকগুলো সেল দিয়ে তৈরি। এই সেলগুলোকে আমরা বলবো পোডোসাইট। বায়োলজি অলিম্পিয়াডে এই কোশ্চেনটা অনেকবারই আসছে যে কিডনির ভেতরে থাকা সেলগুলোকে বলে পোডোসাইট। কিডনিতে যে স্পেশাল টাইপের সেলগুলো আছে এটার নাম পোডোসাইট। ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো পোডোসাইটের কাজ আছে, একটা ফাংশন আছে, আমি এটা পরে বলতেছি। এবার প্যারাইটাল লেয়ারটাতে আসি। প্যারাইটাল লেয়ার 9-10 এ তুমি যেই প্যারেনকাইমা স্কোয়ামাস এপিথেলিয়াল সেল পাইছো, ওই সেলগুলো দিয়েই তৈরি। 9-10 এ পড়ছো না স্যার যে বেসমেন্ট মেমব্রেনের উপরে সবচেয়ে পাতলা লেয়ার যেটা ফর্ম করে তার নাম স্কোয়ামাস এপিথেলিয়াল সেল।
সেকেন্ডটা ছিল কিউবয়েডাল এপিথেলিয়াল সেল, থার্ড ওয়ান ছিল কলামনার এপিথেলিয়াল সেল। সো দিস ইজ স্কোয়ামাস এপিথেলিয়াল সেল, যেটা নরমাল স্কোয়ামাস এপিথেলিয়াল সেল। ওকে স্যার, সরি স্যার, পোডোসাইট হচ্ছে ভিসেরাল যে লেয়ারটা আছে, ভিসেরাল লেয়ার যেটা আছে সেটা পোডোসাইট দিয়ে তৈরি। ইনার লেয়ার যেটা আছে মানে সেলগুলোকে পোডোসাইট বলে। জি, এই যে সেলগুলোকে, যে ভেতরের লেয়ারের যে সেলগুলো আছে এই লেয়ার হচ্ছে পোডোসাইট। এই যে এটা 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 এগুলো হচ্ছে পোডোসাইট। এই সেলগুলো থেকে এরকম প্রজেকশন বের হইছে। পোডোসাইটগুলো স্কোয়ামাস এপিথেলিয়াল, স্কোয়ামাস এপিথেলিয়াল, বাট এটা একটু স্পেশাল, একটু থিক, অন্যান্য এপিথেলিয়াল আর স্কোয়ামাস থেকে একটু থিক। এবার আসো স্যার, এটার কাজটা কি সেটা বলি, ভালো করে মনোযোগ দিও স্যার। মনে করো এই রুমটা হচ্ছে বোমেন্স ক্যাপসুলের ভেতরের দিক, এটা একটা সিলিন্ড্রিক্যাল রুম চিন্তা করো। দেন এই ওয়ে দিয়ে ঢুকছে এফারেন্ট, ওই ওয়ে দিয়ে বের হয়ে গেছে ইফারেন্ট। মাঝখানে ক্যাপিলারি কয়টা? 50 থেকে 60টা। আচ্ছা, তোমাদের কি মনে হয় এগুলো কি একবার বাঞ্চ ফর্মে আছে, লাইক এভাবে করে লেট আস কনসিডার ইচ এন্ড এভরি মার্কার ইজ আ সিঙ্গেল ব্লাড ক্যাপিলারি, তারা কি এভাবে এভাবে করে বাঞ্চ ফর্মে আছে, একসাথে এরকম ক্লাস্টার ফর্মে গুচ্ছাকারে আছে? নো স্যার। কেন তারা নাই বলি, এই যে সেলগুলো আছে ইনার লেয়ারে যাদেরকে আমরা বলছি পোডোসাইট, এগুলো ক্লিপের মতো কাজ করে। ক্লিপের মতো কি রকম সেটা? মনে করো এই যে ওয়ালটা, এই ওয়াল দিয়ে উপর দিকে কে ঢুকছে? এফারেন্ট ঢুকছে। ঢোকার পরে ইনার ওয়ালে প্রত্যেকটা জায়গায় একটা একটা আইকন, এই যে ব্লাড ক্যাপিলারি গুলো স্প্রেড হয়ে যাবে, একদম চুলের মতো সব দিকে স্প্রেড হয়ে যাবে। স্প্রেড হওয়ার পরে মনে করো এই ওয়ালে একটা আর্টারি টাচ করে যাচ্ছে, এই ক্যাপিলারি টাচ করে যাচ্ছে 50 থেকে 60টা, ওদিকে ঢুকে এই ওয়াল টাচ করে করে যাচ্ছে, সে স্নেকের মতো। এই ওয়ালকে যখন সে টাচ করে যাবে, সে স্লাইড করে পড়ে যাওয়ার কথা না, যেহেতু সারফেসটা কনকেভ, ওয়ালের সাথে লেগে আছে, স্লাইড করে পড়ে যাওয়ার কথা না, পড়ে যাবে না। কেন পড়ে যাবে না? কারণ ওই যে পোডোসাইটগুলা তাকে আংটার মতো ধরে রাখবে, তার এই প্রজেকশনগুলো দিয়ে সে ধরে রাখবে। এই জন্য এই 50 থেকে 60 ব্লাড ক্যাপিলারি কি করবে না, একসাথে বাঞ্চ ক্রিয়েট করে থাকবে, ক্লাস্টার ফর্মে থাকবে না, রাদার স্ক্যাটার্ড অবস্থায় থাকবে। কিভাবে? পুরা ইনার যে লেয়ারটা আছে বোমেন্স ক্যাপসুলে, তার মধ্যে সে একেবারে খুব নাইস ওয়েতে অ্যারেঞ্জ অবস্থায় থাকবে, এবং তাকে এই কনকেভ ওয়ালের সারফেস, যেটা স্লাইডিং সারফেস, সে স্লাইড করছে না, তাকে কে হোল্ড করে রাখতেছে? পোডোসাইটের প্রজেকশনগুলো। এগুলো এরকম আংটার মতো গিয়ে ব্লাড ক্যাপিলারিগুলোকে এক একটা জায়গায় কি করে রাখতেছে? ফিক্স করে রাখতেছে। মনে করো এই ওয়াল টাচ করে একটা কে যাচ্ছে, এই 50 থেকে 60 এর মধ্যে একটা ব্লাড ক্যাপিলারি, সেটাকে এই নিচে ওয়াল, এখানে আছে পোডোসাইট তার আংটাগুলো দিয়ে ধরে রাখবে, ফিক্স করে রাখবে। আন্ডারস্টুড? তাহলে পোডোসাইটের যে প্রজেকশনগুলো আছে, সেই প্রজেকশনগুলো একটা পার্টিকুলার কি আছে, কাজ আছে। সেই কাজ কি? 50 থেকে 60 যে ব্লাড ক্যাপিলারি আছে, তাদেরকে আমরা গ্লোমেরুলাস বলছি, তাদেরকে খুব নাইস ওয়েতে কি করে রাখে, অর্গানাইজ করে রাখে। ওয়েল, সো বোমেন্স ক্যাপসুল নিয়ে তুমি মোটামুটি সব জেনে ফেলছো এখন। জি বলেন। পোডোসাইটগুলোকে ওয়েস্টগুলোকে অ্যাবজর্ব করে নেবে না? ফাংশনে যাচ্ছি না এখন স্যার, কি করবে সেটা ফাংশন, তুমি যেটা বলো এটা ফাংশন। তুমি আজকে ফাংশন পড়তেছো না, আজকে পড়তেছো স্ট্রাকচার। নেক্সট ক্লাসে ফাংশন এটা সব কিছু হবে, আলট্রাফিল্ট্রেশন মাইনাস সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন প্লাস অ্যাকটিভ সিক্রেশন। হিউজ একটা স্টাডি নেক্সট ক্লাসে আসতেছে, ঠিক আছে? ফুল ম্যাথমেটিক্স, ddx of sin x equal to cos x, ddx of cos x equal to minus sin x। বলেন স্যার। শুধু ব্লাডের অ্যারেঞ্জমেন্টটাকে গ্লোমেরুলাস বলতেছে, শুধু 50 থেকে 60টা ব্লাড ক্যাপিলারিকে গ্লোমেরুলাস বলতেছে। এনি মোর কোশ্চেন? সূর্য একটু কনসেন্ট্রেট করো, তো কনসেন্ট্রেট কমে যাচ্ছে দিনকে দিন। স্যার প্যারাইটাল লেয়ারে সেলগুলো কি স্পেশাল নাম ছিল? প্যারাইটাল লেয়ারে স্কোয়ামাস এপিথেলিয়াল সেল, আর কোনো স্পেশাল নাম নেই। শুধু ভিসেরাল লেয়ারে থাকবে পোডোসাইট, প্যারাইটাল লেয়ারে থাকবে না। এবং ভিসেরাল লেয়ারে কেন থাকবে সেটা রিজন এখন বুঝতে পারতেছেন, কারণ যেহেতু হোল্ড করতে হবে ব্লাড ক্যাপিলারিগুলোকে, এই জন্য অলমাইটি কি দিবেন সেখানে? প্রজেকশন দিবেন। ওকে স্যার, মোটামুটি তোমাদেরকে আমি এই রেনাল কর্পাসেল সম্পর্কে যা যা বলার সব বলে ফেলছি। আমার জায়গা থেকে তোমাদের ক্লাস অনুযায়ী যতটুকু জানার দরকার ততটুকু জানাই ফেলছি। এর বাইরে তোমাদের কোনো কোশ্চেন থাকলে আস্ক করতে পারো, তা না হলে আমি রেনাল টিউবিউলে যাব। কিছু আস্ক করবে?
ওকে স্যার, অনলাইনে যারা ক্লাসটা দেখবা যদি কোনো কোশ্চেন অ্যারাইজ করে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবা। আর ক্লাসগুলো দেখবা যারা পরবর্তীতে এটা দেখবা রেকর্ডিং পার্টটা, এটা অবশ্যই তোমরা বেশ সময় নিয়ে দেখবা এবং রাতে ঘুম কমাবা স্যার। 1 ঘন্টা ঘুম কমাইলে কিচ্ছু আসে যাবে না স্যার। 1 ঘন্টা ঘুম কমিয়ে স্যার পড়াশোনার পেছনে কাজে লাগাবো। রেনাল টিউবিউল সেকেন্ড কোশ্চেন। রেনাল টিউবিউলে তুমি 3টা পার্ট পাচ্ছ। প্রথমে আগে 3টা পার্টকে একটু মার্ক করাই, এদিকে তাকাও, আমি ডিফারেন্ট মার্কার ইউজ করছি স্যার। এখান থেকে এই পর্যন্ত পিসিটি প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, দেন একটা ইউ দেখতে পারতেছো, এটাই লুপ অফ হেনলি এই জায়গা পর্যন্ত। দেন এখান থেকে এই পর্যন্ত যা সেটা বুঝতেই পারতেছো ডিসিটি ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, এটা লুপ অফ হেনলি, আর এটা হচ্ছে পিসিটি। এবার আসো এবারে এগুলোর ইন্টারনাল স্ট্রাকচারে যাব। পিসিটি আজকে কিন্তু স্ট্রাকচারটা পুরোপুরি আমাদের আজকের লেকচারটা স্ট্রাকচারাল স্টাডি, ফাংশনাল স্টাডি না। নেক্সট ক্লাসে আজকে পর্যন্ত স্ট্রাকচার, টুমরো ক্লাস থেকে নেক্সট ক্লাস থেকে আমরা এগুলার মেকানিজমে চলে যাব, কিভাবে সেই একটা নেফ্রন কিভাবে ইউরিন বানায়, নেক্সট কিভাবে একটা নেফ্রন আমাদের বিপি ব্লাড প্রেসারকে কন্ট্রোল করে, কিডনি কিভাবে ব্লাড প্রেসারকে কন্ট্রোল করে, তারপরে বডিতে কিভাবে সোডিয়ামকে কন্ট্রোল করে, ইলেকট্রোলাইটগুলোকে ব্যালেন্সিং অবস্থায় রাখে, কিভাবে অসমো রেগুলেশন রান করায়। সো মেনি টপিকস আর देयर, বলে শেষ করা যাবে না স্যার। কিডনি ফাংশন আমি সবসময় বলি কিডনি মাল্টি ডাইভার্স কাজ করে। এমনও অনেক টপিক আছে যেগুলো আমাদের সিলেবাসে নেই, যেগুলো তোমরা পড়ছো না বাট কিডনিগুলো পড়ছেন। যেমন একটা एग्जांपल দেই, তুমি যখন মেডিসিন টেক করছো, আমরা এগুলো অ্যালোপ্যাথিক মেডিসিন টেক করছি, মানে আমাদের যতটুকু দরকার আমরা তার থেকে অনেক বেশি টেক করি। তো এই যে এক্সেস মেডিসিন যেটা বডিতে থেকে যায় সেটা বডি থেকে রিমুভালের দায়িত্ব কিন্তু কিডনির, তোমাকে সেফ রাখতেছে এক্সেস এই টক্সিন গুলো থেকে। এরকম আরো অনেক কাজ আছে যেগুলো হয়তো আমাদের টেক্সটে বা আমাদের সিলেবাসে নাই বাট কিডনি করছে। প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলের ভেতরে তুমি যখন যাবা তখন দেখবে এখানের সেলগুলো হচ্ছে কিউবের মতো, কিউবয়েডাল এপিথেলিয়াল সেল। তো সেলগুলোকে প্রথমে দেখো, তুমি আগে এভাবে একটা লাইন টেনে নিবা, একটু দেখো এভাবে একটা লাইন টেনে নিবা, এখানে একটা লাইন টেনে নিবা, লাইন টেনে নেওয়ার পরে এগুলোকে এবার কিউব শেপ করে দিবা, একটা একটা করে দাগ কেমন ভাবে মার্কিংটা করবা যাতে দেখে এগুলোকে একটা কিউবের মতো মনে হয়। So, PCT's cells are made by cuboidal epithelial cell. এরপরে আসো এই সেলগুলার ভেতরে যে স্পেসটা দেখতে পাচ্ছ, এখন বুঝতে পারতেছো আউটসাইড থেকে দেখে এটাকে যত ওয়াইডার মনে হইছিল আসলে সে এত ওয়াইডার না, সে একটা ন্যারো টিউব, কারণ সেলগুলো অনেক থিক, রাইট? ভেতরের স্পেসকে কি বলে? লুমেনের দিকে এই কিউবয়েডাল এপিথেলিয়াল সেল থেকে কতগুলো ছোট ছোট প্রজেকশন বের হবে, এই প্রজেকশন গুলাকে বলে মাইক্রোভিলাই। তাহলে প্রক্সিমাল কনভলিউটেড যে এপিথেলিয়াল সেলগুলো আছে এই রিজিয়নে, তাদের সবারই কি আছে? মাইক্রোভিলাই আছে। আবার বলছি প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল এই রিজিয়ন, প্রক্সিমাল মানে কাছে, কার কাছে? সেন্টারের কাছে। সেন্টারের নাম কি? রেনাল কর্পাস। এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলের সেলগুলো হচ্ছে কিউব শেপের, সেখান থেকে আসছে কিউবয়েডাল এপিথেলিয়াল সেলস। এরপরে আসো এই সেলগুলো প্রত্যেকটা সেলের ভেতরের দিকে কতগুলো ছোট ছোট ব্রাশের মতো প্রজেকশন গ্রো করছে। সেম প্রজেকশন তোমরা কোথায় দেখতে পাইছিলা জানো? ম্যালফিজিয়ান টিউবিউলের ভেতরে, মনে পড়ে? গ্রাসহপার স্টাডি করতে গিয়ে সেটা ছিল ব্রাশ বর্ডার। ভেরি গুড, এক্সেলেন্ট, ব্রাশ বর্ডার। এখানেও সেম কাইন্ড অফ ব্রাশ বর্ডার উই আর সিইং। তো স্যার স্মল ইন্টেস্টাইনে ভিলাই, মাইক্রোভিলাই, রাইট স্যার? স্মল ইন্টেস্টাইন তো কমন, ওখানে থাকবেই অ্যাবজর্ব করার জন্য। তো এখানে তো অ্যাবজর্ব করার দরকার নেই, এখানে তো বডি থেকে রাদার কি করে দেওয়ার কথা? বের করে দেওয়ার কথা, এক্সক্রিট করে দেওয়ার কথা। বাট এইখানে অ্যাবজর্পশন রিলেটেড কিছু একটা ঘটবে নেক্সট ক্লাসে। সো যেখানেই তুমি মাইক্রোভিলাই পাবা, keep it in mind that something will be absorbed here. তো এটা নেক্সট ক্লাসে দেখব।
এরপরে আসলে আমরা লুপ অফ হেনলিতে চলে আসলাম। লুপ অফ হেনলি দেখে বুঝতে পারতেছো যে একটা ন্যারো টিউব, এটার ওয়ালে তুমি জাস্ট সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াল সেল দিবা, যে স্কোয়ামাস এপিথেলিয়াল সেল সবচেয়ে পাতলা, এটা দিয়ে লুপ অফ হেনলি মেড। এবার আসো লুপ অফ হেনলির কয়টা রিজিয়ন? দুইটা রিজিয়ন। একটু আগে তোমরা বলছো অ্যাসেন্ডিং লিম্ব, ডিসেন্ডিং লিম্ব। একটু তাকাও বোর্ডে সবাই। এগুলো কি বাইরের দিকে থাকবে? বাইরের দিকে না, ভেতরের দিকে থাকবে। আমার তো ভেতরের দিকে ড্র করার জায়গা নাই, এই জন্য আউটসাইড দিয়ে ড্র করতে হচ্ছে আর কি। তো তোমরা যখন ড্র করবে একটা আউটসাইড আর ইনসাইড বোঝা যাবে না, এটা ড্র করে ফেলবা। এবার শুনো, সবাই বোর্ডে তাকাও। ওয়েস্ট বোর্ডে তাকাচ্ছ? ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলো নামতেছে লুমেন দিয়ে, ন্যারো লুমেন। এই লুমেনের ভেতরে ডায়ামিটার যতটুকু, পিসিটি লুমেনের ভেতরে ডায়ামিটারও ততটুকুই, একই ডায়ামিটার। এটা ঠিক কেন মনে হইছে? কিউবয়েডাল বলে যায়। এই পর্যন্ত নামছি, নামা পর্যন্ত হচ্ছে ডিসেন্ডিং লিম্ব। এবার ইউটার্ন নিয়ে উপরের দিকে উঠতেছি, অ্যাসেন্ড করতেছি, অ্যাসেন্ডিং লিম্ব। বুঝছো? এতটুকু আগে মার্ক করো। স্যার এটার বাইরেও কি স্কোয়ামাস এপিথেলিয়াল সেল? হ্যাঁ, এখানে পুরোটাই লুপ অফ হেনলি, পুরোটাই স্কোয়ামাস এপিথেলিয়াল সেল দিয়ে মেড। আচ্ছা স্যার, এই সেলগুলো কি দেখাতে হবে? এর কোনো প্রেসার থাকবে? মানে এটা যে যাচ্ছে প্রেসার থাকবে। প্রেসারটা অ্যাকচুয়ালি এই ক্যাপসুলার স্পেস থেকেই ডেভেলপ করবে। নেক্সট ক্লাসে দেখবা, যদিও নেক্সট ক্লাসে কোশ্চেন, বাট তারপরে বলে দেই এইখানে ক্যাপসুলার স্পেসে প্রচুর ফ্লুইড জমা হবে। ওই ফ্লুইডটাই এই ওয়ে দিয়ে স্পিডে নেমে আসবে। এই জন্য তার ভিতরে লুপ অফ হেনলির ভিতরে একটা ভালো প্রেসার থাকবে ফ্লুইডের। ওই ফ্লুইডকে বলে প্রাইমারি ইউরিন। দেন আচ্ছা স্যার, আপনার সময় একটু ডিটেইলস থাকতে হবে। জি, আমি কি এমনি অনেক কষ্ট করতেছি নাকি? ওগুলো ফালতু একটা কোশ্চেন করুন, ম্যাথস কাম করিস না। যেভাবে দিচ্ছি এভাবে ড্র ডাইরেক্ট জিরো বসাই দিব। দীপ স্যারকে বলে দিব, রুবেল স্যারকে বলে দিব যে এই প্যাটার্নে ড্র না হইলে জিরো ডাইরেক্ট, কোনো কথা নাই। স্যার ডিপোজিট তাও জিরো। না, কোনো জিরো না, একটু বেশি কিছু কি বড় করে ড্র? আমি প্রথমেই বললাম যে বড় করে ড্র কর, প্রথমে তো বললাম আমি তুই ড্র করতেছিস তোর নেফ্রন ড্র করতে হবে। নেফ্রন ড্র করতে হবে, নেফ্রন আরো ছোট হয়। বুঝলাম তো। এখন নেফ্রনে আছে, একটা নেফ্রনের লেন্থ কত? 3 থেকে 5 সেন্টিমিটার। একটা নেফ্রনের লেন্থ কত? 3 to 5 সেন্টিমিটার। এন্টার এই যে মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত টেনে ধরলে লেন্থ কত হবে? 3 to 5 সেন্টিমিটার। এবার আসো ডিসিটি তে চলে আসছে। কোথায় চলে আসছে? ডিসিটি তে। পিসিটি এর মতো এইভাবে করে আবার দুইটা লাইন টানবা। 8 সেন্টিমিটার আছে স্যার। আসেন স্যার, এদিকে দেখো না, ড্র করার পরে এটা আবার কিউবয়েডাল, তবে ভিলাই নাই, মাইক্রোভিলাই নাই। শুনো, তুমি যখন ডায়াগ্রামটা প্রপারলি ড্র করতে পারবা, টিচার খুব একটা বেশি ডেসক্রিপশন পড়বেও না। কেন পড়বে না বলি? যে ডায়াগ্রাম এই প্যাটার্নে ড্র করতে জানে তার ডেসক্রিপশন অবশ্যই এগুলো আসবে। তো তখন দেখা যাবে যে ডায়াগ্রামটা প্রপার যখন ড্র দেখবে, টিচার লিখে লিখতে 3 দিয়ে দিবে কিউবয়েডাল উইদাউট ভিলাই, উইদাউট মাইক্রোভিলাই। ডায়াগ্রামের জন্য আচ্ছা, বুঝতে পারতেছি অনেক ডায়াগ্রাম ফোবিয়া আছে আপনাদের। তো এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে স্যার। তবে এইবারের যে পরীক্ষাটা আসবে, মানে প্রি টেস্টে আপনি দেখবেন যে প্রত্যেকটা কোশ্চেন এই ডায়াগ্রাম আছে, প্রত্যেকটা কোশ্চেনের সিটে ডায়াগ্রাম থাকবে। স্যার শিল্পকলা কি করে কোথায় আসবে? ইউজুয়ালি বোর্ড এক্সামে কিছু কিছু ডায়াগ্রামের সাথে এক্সপ্লেনেশন লাগে, কিছু কিছু ডায়াগ্রামের সাথে এক্সপ্লেনেশন লাগে না। যেমন নেফ্রনের ডায়াগ্রামের সাথে কিন্তু এক্সপ্লেনেশন লাগবে। আবার অনেক সময় হার্টের ডায়াগ্রামে কি লাগে না, এক্সপ্লেনেশন লাগে না। আমি বুঝতে পারতেছি কোশ্চেনটা একটু বড় হবে, অ্যানসার সহ বড়, কিছু করার নাই স্যার। তুমি সামারি করার একটু ছোট করার চেষ্টা করবা, তবে স্যার ডায়াগ্রামটা প্রপারলি ড্র করবা। এটা একটা রিকোয়েস্ট থাকলো তোমাদের কাছে। আমরা কালেক্টিং ডাক্টে চলে আসছি।
প্রত্যেকটা ডিসিটি এসে ওপেন হবে। এদিকে তাকাও, এগুলো দিয়ে কি বুঝাইছি বলো তো স্যার? এগুলো হচ্ছে অন্যান্য নেফ্রনের ডিসিটি এসে কোথায় ওপেন হয়েছে? কালেক্টিং ডাক্টে। কালেক্টিং ডাক্টের হাফ পোরশন কর্টেক্সে, হাফ পোরশন মেডুলাতে। দেখো তো স্যার এটাকে চেনো কিনা? রেনাল পিরামিড। এটা হচ্ছে পিরামিডের বেস, এটা পিরামিডের অ্যাপেক্স কি পয়েন্টেড নাকি এখানে অ্যাপারচার ওপেন হইছে? কার অ্যাপারচার? কালেক্টিং ডাক্টের। আর এই অ্যাপারচার ইলিগেট জায়গাটাকে কি বলি আমরা? রেনাল প্যাপিলা। প্যাপিলা মানে ছিদ্র, রেনাল প্যাপিলা। এই প্যাপিলাতে এই ছিদ্রটা কার? কালেক্টিং ডাক্টে। এবার আসো কালেক্টিং ডাক্টকে একটু করে ডেসক্রাইব করতে হবে। কালেক্টিং ডাক্টের ওয়াল কিউবয়েডাল এপিথেলিয়াল সেল দিয়ে তৈরি। সেলগুলোর শেপ একটু বড় হয়ে যাবে, কেননা কালেক্টিং ডাক্ট নিজেও একটু ওয়াইডার ডাক্ট, এই জন্য সেলগুলো একটু বড় হয়ে যাবে। তারপরে এখানেও আপনি কোন সেল পাচ্ছেন? কিউবয়েডাল এপিথেলিয়াল সেল পাচ্ছেন। দেন এটার অ্যাপেক্সটা, এটার যে ওপেনিং সেটা রেনাল প্যাপিলা। রেনাল প্যাপিলার এই জায়গাটার নাম কি? রেনাল প্যাপিলা কোথায় ওপেন হইছে বলেন? পেলভিসের এই জায়গাটার নাম কি? মাইনর ক্যালিক্স। মাইনর ক্যালিক্সের পরে মেজর ক্যালিক্স। মেজর ক্যালিক্স হয়ে ইউরেটার, ইউরেটার হয়ে ইউরিনারি ব্লাডার। আসো স্যার, এবার একটা ঝামেলায় আটকে গেছি স্যার। ঝামেলা হলো তোমাদের কেউ আস্ক করলাম না, ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট যারা আছে তারা আমাকে আটকে দিয়েছে স্যার। তারা বলল স্যার আপনি এখানে ইফারেন্ট আর্টারিওলকে এখানে আইনে শেষ করাই দিয়েছেন, এরপরে কি হইছে? এরপরে কাজটা চলে কি বলছেন? ব্রেন নাই, ব্রেন আমাদের সেটা কাজ আচ্ছা আসো 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 স্যার। এটা এখান থেকে বের হওয়ার পরে এটা এভাবে করে পিসিটি কে পেঁচাবে। তাকাও একটু বোর্ডে ড্র করিও না। লুপ অফ হেনলি কেও পেঁচাচ্ছে দেখো, এবং লুপ অফ হেনলি কে যখন কয়েল করবে একটু তাকাও এদিকে, এই জায়গায় একটা ক্যাপিলারি নেটওয়ার্ক ডেভেলপ করবে। দেখো এখানে একটা ক্যাপিলারি নেটওয়ার্ক ডেভেলপ করছে যতক্ষণ পর্যন্ত সে কাকে কয়েল করে রাখছে? লুপ অফ হেনলি। দেন এদিকে তাকাও, এখান থেকে এবার কাকে কয়েল করতেছে? দেন পার্শিয়ালি কাকে কয়েল করছে, পেঁচাইছে? কালেক্টিং ডাক্ট। কাকে পেঁচাইছে? কালেক্টিং ডাক্টকে যখন পেঁচানো শেষ, সে এবার কিডনি লিফ করবে। কি নামে? রেনাল ভেইন নামে। ঠিক আছে, যে দিক দিয়ে রেনাল আর্টারি ঢুকছিল ওই ওয়ে দিয়েই তো কে লিফ করবে? রেনাল ভেইন। মাঝখান দিয়ে এই যে পেঁচানোর একটা কাজ ঘটে গেল, এই যারা যেই ব্লাড ভেসেল গুলো পেঁচিয়ে আছে, কাকে পেঁচিয়ে আছে? পিসিটি, লুপ অফ হেনলি, ডিসিটি এন্ড পার্শিয়ালি কালেক্টিং ডাক্টকে। এই ব্লাড ভেসেল গুলোর নাম পেরিটিউবিউল ক্যাপিলারিস। এটা আকার বলতে ফিগারটা আর ইয়েস ক্যাপিলারিস। স্যার এই প্যাটার্নটা ভাবতে হবে অবশ্যই আঁকতে হবে না, আঁকার উপায় নেই। ঠিক আছে, তাহলে এই পেরিটিউবিউল ক্যাপিলারিস রিসেন্ট বইয়ে বলছে পেরিটিউবিউলার ক্যাপিলারিস। আমার কাছে দুইটাই কারেক্ট মনে হয়, অ্যাকচুয়ালি লিখতে পারলেই হলো। সো পেরিটিউবিউল ক্যাপিলারিস বা পেরিটিউবিউলার ক্যাপিলারিস, মনে রাখো যেই ব্লাড ক্যাপিলারি গুলা পিসিটি, লুপ অফ হেনলি, ডিসিটি কে পেঁচাবে তাদের নাম। ঠিক আছে, পেরিটিউবিউল কি? এই পেঁচানো ব্লাড ভেসেল গুলো এখান থেকে স্টার্ট হইছে, এই পর্যন্ত সে পেঁচাইছে। এই পুরো ব্লাড ভেসেল গুলোর নাম হচ্ছে পেরিটিউবিউল ক্যাপিলারিস। মোটামুটি আমাদের নেফ্রনের স্ট্রাকচার শেষ হয়ে গেল। আমরা নেক্সট ক্লাসে আরো কিছু স্ট্রাকচার রিলেটেড পয়েন্ট নিয়ে ডিসকাস করব। দেন নেক্সট ক্লাসে আমাদের প্রথম টপিকটা হবে মেকানিজম অফ ফরমেশন অফ ইউরিন। কি বললাম? এটা একটা ফর্মুলা।
একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা ইউরিন ইকুয়াল টু ultrafiltration minus selective reabsorption plus active secretion. তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।